সকলকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে রাজ্যের ৬টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কিছু কথা। আগামী 13ই নভেম্বর সেই উপনির্বাচন। বলার কথা হচ্ছে, অপপ্রচার করে কিন্তু কিছু হয় না। বিস্তারিত আলোচনায় যাই, চলুন। বেল পাকলে কাকের কি বলে একটা কথা আছে না? আরজিকর ইস্যুতে বিজেপির অবস্থা অনেকটা সেই রকম। জাস্টিসের দাবিতে লাগাতার আন্দোলন হয়েছে, মানুষও হয়েছে আলোড়িত, কিন্তু তার সুবিধে বিরোধীরা ভোটে পাবে কিনা এই উপনির্বাচনে হবে কিন্তু তার সত্যিকারের পরীক্ষা। ভোটের ফলে বোঝা যাবে সোশ্যাল মিডিয়া নিছকই মনের জ্বালা মেটানোর প্ল্যাটফর্ম, নাকি জনমত তৈরির ক্ষমতাও সে রাখে। এই ৬টা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর জানা যাবে সেই ব্যাপারটা। তাই বাংলায় ২৬-এর মহারণের আগে ৬টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর কাছেই নয়, সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদের কাছেও অ্যাসিড টেস্ট বলা যায়। লোকসভা ভোটে দেশের শাসক দল সাধারণত কিছুটা অ্যাডভান্টেজ পায়। ২৬-এর ভোটে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের কোনো সর্বসম্মত প্রার্থীই ছিল না, তাই হ্যাং পার্লামেন্ট, ফের ভোট প্রভৃতির আশঙ্কায় ফ্লোটিং ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল। আবার বিধানসভা উপনির্বাচনে সাধারণত অ্যাডভান্টেজ পেয়ে থাকে কিন্তু রাজ্যের শাসক দল। আবার উল্টোটাও হয়, যদিও তাকে ব্যতিক্রমী বলতে হবে। প্রার্থী বাছাই ঠিক না হয় জেতা আসনের উপনির্বাচনেও হেরে গিয়েছিল তৃণমূল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। উদাহরণ হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। রাজ্যে এবার যে ৬টা আসনে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে মূল আকর্ষণ হচ্ছে মাদারিহাট বিধানসভাকে ঘিরে। কারণ ২১-এর নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল, গেল লোকসভা ভোটেও এগিয়েছিল বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, এবারের এই উপনির্বাচনেও কি বিজেপি সেই ট্র্যাডিশন ধরে রাখতে পারবে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে? এটা এখন একটা বড় প্রশ্ন তৈরি করেছে। অনেকে মনে করেন মনোজ টিগ্গার জন্য মাদারিহাটে বিজেপির মাটি কিছুটা হলেও শক্ত হয়েছে। একই সঙ্গে বেড়েছে আবার বিজেপির মধ্যে দ্বন্দ্ব। আলিপুরদুয়ার লোকসভা আসনটা হাতছাড়া হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ছিলেন জন বার্লাকে ছেঁটে মনোজ টিগ্গাকেই টিকিট দিয়েছিল বিজেপি। মনোজ টিগ্গা জিতেছেন ঠিকই, কিন্তু বিজেপির অন্দরে ফাটল কিন্তু চওড়া হয়েছে। জন বার্লা বিদ্রোহ ঘোষণা করেছেন। এখন শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। ফলে চা বাগানে বিজেপির ভোট ভাগাভাগি একেবারে নিশ্চিত। ২১-এর বিধানসভা নির্বাচনে মাদারিহাটে বিজেপি জিতেছিল প্রায় ২৯,০০০ ভোটে, কিন্তু ২৪-এর লোকসভা নির্বাচনে সেটা নেমে এসেছিল মাত্র ১১,০০০ ভোটের ব্যবধানে। এবার আরো ধস নামার আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও রাহুলকে প্রার্থী করেছেন মনোজ টিগ্গা। রাহুল জিতলে দলে টিগ্গাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ থাকবে না, এমনকি তার কপালে জুটতে পারে কেন্দ্রীয় মন্ত্রিত্ব। আর রাহুল হারলে চাপে পড়বেন কিন্তু মনোজ টিগ্গা। তাই মাদারিহাটের লড়াই যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে, ঠিক ততটাই মনোজ টিগ্গা আর জন বার্লার মধ্যেও। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুলকে নিয়ে তোলপাড় চলছে। বাম আমলের দাপুটে সিটু নেতা তারকেশ্বর লোহারের ছেলে রাহুলকে বিজেপি প্রার্থী করায় অনেকেই চা বাগানে লাল সন্ত্রাসের দিনগুলো ফিরে আসার ভয় পাচ্ছেন। চা বাগানে মিটিং, মিছিল, প্রচার জোর কদমে চলছে। তবে এই আসনের লড়াট লিখন হবে ১২ই নভেম্বর রাতে। লোকে বলে চা বাগানে ভোটের আগের রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতিথি আপ্যায়নের উপরেই ঠিক হয় বাগানের ভোটের অভিমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছিলেন সিতায়ের বিধায়ক জগদীশ বাসনিয়া। তারপর থেকেই কোচবিহারে বিজেপির ছন্নছাড়া অবস্থা। সিতায়ে বিজেপি অনেকটাই ব্যাকফুটে। লড়াইয়ে ফিরতে মরিয়া বিজেপি নেমেছে ব্যক্তি আক্রমণে। তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বাসনিয়ার সঙ্গে জগদীশবাবুর স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ না অবৈধ, এই প্রশ্ন তুলে বাজার গরম করছে বিজেপি। তাতে ভোটে প্রভাব পড়বে কিনা বলা কঠিন, কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জেতানোর জন্য শপথ নিয়েছেন।
সেটা বিজেপির জন্য একটু বেশিই চাপের হতে পারে। বাঁকুড়ার তালডাংরা আসনে উপনির্বাচন হচ্ছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএমের বাসুদেব আচারিয়াকে হারিয়ে জায়ান্ট কিলার হয়েছিলেন মুনমুন সেন। তাতে তৃণমূল এককালীন লাভও ঘরে তুলেছিল, কিন্তু ক্ষতি হয়েছিল দীর্ঘমেয়াদী। বীরভূমের শতাব্দী রায়ের মতো মুনমুন সেন জনপ্রতিনিধি হতে পারেননি, সেলিব্রিটি ইমেজেই আটকে ছিলেন। তারপর থেকে সেলিব্রিটি এবং কলকাতার প্রার্থীদের উপর যার পর নাই বাঁকুড়ার ভোটারদের ভীষণ অনীহা। এই কারণেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মতো কাজের মানুষও বাঁকুড়ায় হেরে গিয়েছিলেন, আপনারা জানেন। 21-এর ভোটে হেরেছেন অভিনেত্রী সায়ন্তিকাও। এবার ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি মানতেই কিস্তিমাত বলা যায়। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাতেই সুভাষ সরকারের মতো হেভিওয়েট নেতাকেও অরূপবাবু হারিয়ে দিয়েছেন। 2.25 লক্ষ ভোটের ব্যবধান মুছে দিয়েছেন অনায়াসে। অরূপ চক্রবর্তী জিতেছেন প্রায় 33,000 ভোটে। এবার উপনির্বাচনেও তালডাংরার প্রার্থী হওয়ার জন্য কলকাতার এক তৃণমূল নেতা ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু লোকসভার কথা মাথায় রেখে তৃণমূল ভরসা রেখেছে কিন্তু সেই ভূমিপুত্রেই। অন্যদিকে বিজেপির প্রার্থী বাঁকুড়া পুরসভার কাউন্সিলর, তার বিরুদ্ধে আঙুল তোলার কিছু নেই, কিন্তু গায়ে লেগে রয়েছে তৃণমূলের গন্ধ। কেননা প্রার্থী হওয়ার কয়েকদিন আগেই সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপি হয়েছেন তিনি। তাই বিজেপিতে ক্ষোভ জমেছে। কেউ ক্ষোভে বসে গিয়েছেন, কেউ আবার দল বদলুদের টিকিট দেওয়ার প্রতিবাদ জানাতে তৃণমূলেই যোগ দিয়েছেন। যোগদান প্রক্রিয়া অব্যাহত। তাতে বিজেপির জন্য লড়াইটা একটু বেশিই কঠিন হয়ে গিয়েছে। প্রার্থী নির্বাচন সঠিক হলে কঠিন লড়াইও কিন্তু সহজ হয়, আর ভুল হলেই কিন্তু সাগর দিঘি, জেতা আসনও হাতছাড়া হয়। তাই এবারের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিয়েছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন ভূমিপুত্র সুজয় হাজরা, জেলা সভাপতি, সাংগঠনিক মানুষ। এটা তৃণমূলের বাড়তি অ্যাডভান্টেজ। তবে এখানে দিলীপ ঘোষকে বিজেপি যদি প্রার্থী করত তাহলে খেলাটা কিন্তু জমে যেত। তৃণমূল লড়াইটা এত হালকা চালে নেওয়ার সাহস পেত না। নৈহাটি কেন্দ্রেও অর্জুন সিংকে প্রার্থী করার পক্ষে ছিল বিজেপির একটা বড় অংশ। তাতেও লড়াই হাড্ডাহাড্ডি হতো এমনটা বলা যায় না, কারণ লোকসভা ভোটে নৈহাটিতে তৃণমূলের পার্থ ভৌমিকের চেয়ে অর্জুনবাবু প্রায় 15,500 ভোট কম পেয়েছেন। অর্জুনকে প্রার্থী না করলেও নৈহাটি কেন্দ্র নজর কেড়েছে। সৌজন্যে সিপিএম, ডুবন্ত সিপিএম বাঁচার জন্য যাকে সামনে পাচ্ছে তাকেই আঁকড়ে ধরছে। এবার সঙ্গী নকশাল। তবে এই আচমকা জোট সিপিএমেরই অনেকে মানতে পারছেন না। এখানে কংগ্রেস প্রার্থী প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেলে বুঝতে হবে যে সেলিম সাহেবদের বৃহত্তর বাম ঐক্য গড়ার ইচ্ছায় সাই নেই দলের নিচুতলার মানুষদেরও। উত্তর 24 পরগনার হাড়োয়া কেন্দ্রের জয় পরাজয় নিয়ে চর্চা একেবারেই অর্থহীন বলা যায়। লোকসভা নির্বাচনে বিজেপির দেবী দুর্গার প্রতীক রেখা পাত্র হাড়োয়া বিধানসভা কেন্দ্রে পেয়েছিলেন মাত্র 34,235টা ভোট। 34,235টা ভোট। আর তৃণমূলের নুরুল ইসলাম ওই কেন্দ্রে পেয়েছিলেন 1,45,356টা ভোট। ব্যবধান তার মানে প্রায় 1,11,000। আর সিপিএমের নিরাপদ সর্দার, সিপিএমের দাবি মোতাবেক যিনি না থাকলে সন্দেশখালী কাণ্ড নাকি মানুষ জানতেই পারতো না, সেই নিরাপদবাবু পেয়েছেন মাত্র 7,470টা ভোট হাড়োয়া কেন্দ্রে। সিপিএম বুঝেছে আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফোলানো মিথ্যের ফানুস আলপিন ফোটানোর জন্য হাড়োয়া একাই যথেষ্ট। সেই জন্যেই কি সিপিএম দলীয় প্রার্থী না দিয়ে আইএসএফকে হাঁড়ি কাটে চড়িয়ে দিল? তেমনটা হতেও পারে। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে গণ আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে সোশ্যাল মিডিয়ার অবদান অনস্বীকার্য। ব্যক্তিগত লালসার পরিণতিকে রাজনৈতিক স্বার্থে প্রাতিষ্ঠানিক সন্ত্রাসের মোড়কে মোড়ার মরিয়া চেষ্টা হয়েছিল। নানা বিকৃত এবং ভুয়ো তথ্যে ভরিয়ে দেওয়া হয়েছিল ফেসবুক পেজ। পরিকল্পিতভাবে সূত্রের খবরের মোড়কে ছড়ানো হয়েছিল বিদ্বেষের বিষ। সেই বিষের ছোবলে ক্ষিপ্ত মানুষ সামিল হয়েছিল রাত দখল, ভোর দখল কর্মসূচিতে। কথা ঠিক, এমন আন্দোলন আগে কিন্তু দেখেনি বাংলা। তবে এমন পরিকল্পিত মিথ্যাচারও কিন্তু বাংলায় আগে কখনো হয়নি, বলা যায় এটাই প্রথম। অনেকে মনে করেন একমাত্র 14ই আগস্টই হয়েছিল মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন।
পরে বাম এবং অতিবামেদের সৌজন্যে তা শাসক বিরোধী শহুরে মধ্যবিত্তের আন্দোলনে পরিণত হয়। কর্পোরেটের উস্কানিতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে কালিমালিপ্ত করার সেই চক্রান্ত জারি আছে, কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা গ্লাভস এবং অপারেশনের জং ধরা ভাঙা কাঁচি সরকারি হাসপাতালের বলে চালানোর চেষ্টা সেই প্রয়াসেরই অঙ্গ। তাই এই উপনির্বাচনে রাজ্যের শাসক দলকে শুধু বিরোধীদের সঙ্গে নয়, বরং লড়তে হবে সোশ্যাল মিডিয়ার নেট নাগরিকদের বিরুদ্ধেও। এবারের লড়াইটা আক্ষরিক অর্থেই নেট নাগরিকের ভেগধারীদের মিথ্যে প্রচার এবং আস্ফালনের সঙ্গে মানুষের বাস্তব উপলব্ধির। সোশ্যাল মিডিয়ার বিপ্লবীরা বাংলায় তিল তিল করে গড়ে তোলা মানুষের বিশ্বাসের প্রাসাদে আদৌ আঁচড় কাটতে পারল কিনা, এবারের ভোটে কিন্তু তারই অগ্নি পরীক্ষা হবে। 13ই নভেম্বর রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আমরা আমাদের মতো করে আমাদের স্বতন্ত্র মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। বিষয়টা ভালো লাগলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক, ফলো, আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব এবং লাইক, ফলো করে রেখেছেন, তাদের জন্য আমার স্পেশাল থ্যাঙ্কস, তাদের জন্য আমার আন্তরিকভাবে ধন্যবাদ, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার সাথে বলবো, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। তো আপাতত এই পর্যন্ত। পরের পর্বে এই রকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।